নমস্কার, মহাকাল কি সমাচারের এই এক্সক্লুসিভ ইউটিউব লাইভ আপডেটে আপনাদের সবাইকে স্বাগত। রাজ্যের রাজনৈতিক পট পরিবর্তনের পর থেকে বেকার ভাতা বা যুবসাথী প্রকল্প নিয়ে একটা বিশাল কনফিউশন বা বিভ্রান্তি তৈরি হয়েছে, তাই না? আজ আমরা ঠিক সেই বিষয়টারই একদম গভীরে যাব। নতুন সরকার আসার পর তাদের প্রতিশ্রুত যুবশক্তি ভরসা কার্ড নিয়ে সবার মনে এখন হাজারো প্রশ্ন। তাই কোনো গুজবে কান্না দিয়ে একেবারে অফিসিয়াল তথ্যের উপর ভিত্তি করে আজকের এই ডিটেলড লাইভ প্রতিবেদনটা আমরা সাজিয়েছি। চলুন আসল সত্যিটা জেনে নেওয়া যাক। আজকের লাইভে আমরা মূলত যে বিষয়গুলো কভার করব সেগুলো হলো ১. এই যুবসাথী প্রকল্পটা আসলে কি, ২. কারা এর জন্য আবেদন করতে পারবেন, ৩. প্রচুর ফর্ম বাতিল হচ্ছে তার আসল কারণগুলো কি, ৪. আধার আর ব্যাংক লিঙ্কের ফান্ডাটা কি, এবং সবশেষে ৫. যুবশক্তি ভরসা কার্ডের ভবিষ্যৎ আসলে কোন দিকে এগোচ্ছে। তাহলে চলুন প্রথমেই ১ নম্বর পয়েন্টে আসা যাক। এই যুবসাথী প্রকল্পটা আসলে কি, এর গ্রাউন্ড রিয়ালিটি বা বাস্তব চিত্রটা একটু দেখে নেওয়া যাক। দেখুন, এখানে আমরা পশ্চিমবঙ্গ সরকারের যুব কল্যাণ দপ্তরের একেবারে অফিসিয়াল নোটিফিকেশনটা দেখছি, যেটা ১৩ই ফেব্রুয়ারি ২০২৬-এ বেরিয়েছিল। সেই বিজ্ঞপ্তি অনুযায়ী ডাইরেক্ট বেনিফিট ট্রান্সফার বা ডিবিটি এর মাধ্যমে ১ এপ্রিল ২০২৬ থেকে যোগ্য বেকার যুবক যুবতীদের জন্য প্রতি মাসে ১৫০০ টাকা করে ভাতা চালু করার কথা ঘোষণা করা হয়েছিল। মানে টাকাটা সরাসরি অ্যাকাউন্টে ঢুকবে, কোনো ভায়া হয়ে নয়। আর এই যে সংখ্যাটা দেখছেন, ৯০,০০০ টাকা, হ্যাঁ ঠিকই শুনছেন। একজন যোগ্য উপভোক্তা সর্বাধিক ৫ বছর পর্যন্ত অথবা যতদিন না সে কোনো চাকরি পাচ্ছে ততদিন পর্যন্ত এই ভাতাটা পাবেন। একটু হিসেব করলেই বুঝবেন, এই প্রকল্পের মাধ্যমে একজন আবেদনকারী মোট ৯০,০০০ টাকা পর্যন্ত আর্থিক সাহায্য পেতে পারেন। অ্যামাউন্টটা কিন্তু একেবারেই ছোট নয়, তাই ফর্ম ফিল আপের সময় আমাদের একটু বেশি সতর্ক তো হতেই হবে। এবার আসছি আমাদের দ্বিতীয় সেকশনে, কারা আবেদন করতে পারবেন। এর জন্য কিন্তু বেশ কড়া কিছু নিয়মকানুন রয়েছে। চলুন এলিজিবিলিটি ক্রাইটেরিয়াগুলো চট করে দেখে নিই। যোগ্যতার শর্তগুলো খুব ক্লিয়ার। ১. বয়স হতে হবে ২১ থেকে ৪০ বছরের মধ্যে, আর সেটা হিসেব করা হবে ১ এপ্রিল ২০২৬ অনুযায়ী। ২. অন্তত মাধ্যমিক পাশ বা তার সমতুল্য কোনো ডিগ্রি থাকতে হবে। ৩. আবেদনকারীকে অবশ্যই পশ্চিমবঙ্গের একজন স্থায়ী বাসিন্দা হতে হবে এবং তাকে সম্পূর্ণ বেকার হতে হবে। আর সবচেয়ে ভাইটাল পয়েন্টটা হলো, লক্ষ্মীর ভাণ্ডারের মতো অন্য কোনো রাজ্য সরকারের মাসিক ভাতা পেলে কিন্তু আপনি এর জন্য আবেদন করতে পারবেন না। তবে হ্যাঁ, যদি কেউ স্বামী বিবেকানন্দ বা ওয়েসিসের মতো কোনো স্টুডেন্ট স্কলারশিপ পেয়ে থাকেন, তাহলে কোনো চাপ নেই, অনায়াসেই যুবসাথীর জন্য অ্যাপ্লাই করা যাবে। অ্যাপ্লিকেশনের প্রসেসটাও খুব সিম্পল। অফলাইনে দুয়ারে সরকার ক্যাম্প বা যুব কল্যাণ অফিসে গিয়ে ফর্মটা ফিল করতে হবে। ফর্মে আপনাদের সমস্ত ডকুমেন্টের সেলফ অ্যাটেস্টেড কপি, মানে নিজের সই করা জেরক্স জুড়ে দিতে হবে। আর ফর্ম জমা দেওয়ার পর অ্যাকনলেজমেন্ট স্লিপ বা রসিদটা কিন্তু অবশ্যই চেয়ে নেবেন, ওটা হারাবেন না। কারণ ওই স্লিপে থাকা অ্যাপ্লিকেশন রেফারেন্স আইডি দিয়েই পরে আপনি অনলাইনে চেক করতে পারবেন যে আপনার ফর্মের স্ট্যাটাস কী। এবার আমরা ৩ নম্বর পয়েন্টে আসব, যেটা অত্যন্ত জরুরি, ফর্ম বাতিলের প্রধান কারণ। এটা একটা সতর্কবার্তা বলতে পারেন, কারণ হাজার হাজার ফর্ম স্রেফ ছোটখাটো ভুলের জন্য রিজেক্ট হয়ে যাচ্ছে। সবচেয়ে মারাত্মক যে ভুলটা অনেকেই না বুঝে করে ফেলছেন, ফর্মে পেশা বা অকিউপেশনের একটা জায়গা থাকে, সেখানে অনেকেই বেকারের বদলে স্টুডেন্ট বা ছাত্র লিখে দিচ্ছেন। দেখুন, আপনার পড়াশোনা হয়তো চলছে, কিন্তু ফর্মে পেশার জায়গায় আপনাকে অবশ্যই বেকার বা আনএমপ্লয়েড লিখতে হবে, কারণ নামটাই তো বেকার ভাতা। স্টুডেন্ট লিখে দিলে সিস্টেম আপনাকে এই ভাতার যোগ্য বলে ধরবেই না, আর আপনার ফর্ম সোজা রিজেক্ট হয়ে যাবে। এর পাশাপাশি আরও বেশ কিছু কমন মিস্টেক হচ্ছে। যেমন ধরুন, বিবাহিত মহিলারা অনেক সময় ফর্মে তাদের বর্তমান পদবি বা স্বামীর পদবি ব্যবহার করছেন, অথচ তাদের মাধ্যমিকের অ্যাডমিট কার্ডে হয়তো বিয়ের আগের পদবিটা রয়েছে। মনে রাখবেন, সরকারি ভেরিফিকেশনে আপনার মাধ্যমিকের অ্যাডমিট কার্ডের ডেটাটাকেই ফাইনাল ধরা হয়। এছাড়াও ফর্মে ফ্লুইড লাগানো বা ওভাররাইটিং করা অথবা জেরক্স কপিতে নিজের সই করে সেলফ অ্যাটেস্টেড লিখতে ভুলে যাওয়া, এই ছোট ভুলগুলোর জন্য কিন্তু আপনার এত খাটাখাটনি জলে যেতে পারে, ফর্মটা বাতিল হয়ে যেতে পারে। ৪ নম্বর পয়েন্টে আসা যাক, আধার এবং ব্যাংক লিঙ্ক। এটাকে আমি বলি ডিবিটির সবচেয়ে বড় বাধা। কারণ আপনি ফর্ম একদম পারফেক্টলি ফিল করলেন, কিন্তু ব্যাংকের তথ্যে গোলমাল থাকলে আপনার টাকা কিন্তু মাঝপথেই আটকে যাবে। আপনার ফর্ম যতই অ্যাপ্রুভ হয়ে যাক না কেন, আপনার ব্যাংক অ্যাকাউন্ট যদি এনপিসিআই পোর্টালে ম্যাপ করা না থাকে, তাহলে অ্যাকাউন্টে ১ টাকাও ঢুকবে না। এর জন্য কি করতে হবে? নিজের ব্যাংকের শাখায় গিয়ে একটা আধার সিডিং বা ডিবিটি ম্যান্ডেট ফর্ম জমা দিন। ব্যাস, তারপর ২ থেকে ৩ দিন একটু অপেক্ষা করুন। এরপর ইউআইডিএআই এর অফিসিয়াল পোর্টালে গিয়ে ব্যাংক সিডিং স্ট্যাটাসটা চেক করে একবার শিওর হয়ে নিন যে সেখানে স্ট্যাটাসটা অ্যাক্টিভ দেখাচ্ছে কিনা। এটা কিন্তু মাস্ট।
সবশেষে আমাদের ৫ নম্বর পয়েন্ট, যুবশক্তি ভরসা কার্ডের ভবিষ্যৎ। রাজ্যে এই যে সদ্য একটা বিরাট রাজনৈতিক পরিবর্তন হয়ে গেল, এরপর বেকার ভাতার ভবিষ্যৎ আসলে কি, সেই নিয়েই এখন দিকে দিকে জোর চর্চা চলছে। একদম নিরপেক্ষভাবে যদি দেখি, বর্তমান বা বিদায়ী সরকারের যে যুবসাথী প্রকল্প, সেখানে উপভোক্তাদের প্রতি মাসে ১৫০০ টাকা করে দেওয়ার ব্যবস্থা রয়েছে। অন্যদিকে নতুন সরকার যারা আসছে, তাদের ইস্তেহারে প্রস্তাবিত যুবশক্তি ভরসা কার্ডে এই ভাতার পরিমাণটা একেবারে ডাবল, মানে মাসে ৩,০০০ টাকা করার প্রতিশ্রুতি দেওয়া হয়েছে। তাহলে এখন প্রশ্ন হল এরপর কি হতে পারে, আর আমাদেরই বা এখন কি করা উচিত? প্রথমত, প্যানিক না করে অফিসিয়াল সরকারি নির্দেশিকার জন্য আমাদের একটু অপেক্ষা করতে হবে। যারা পুরনো যুবসাথী প্রকল্পের সুবিধা পাচ্ছিলেন বা আবেদন করেছিলেন, তাদের কি অটোমেটিক্যালি নতুন প্রকল্পে মাইগ্রেট করে দেওয়া হবে, নাকি সবাইকে আবার নতুন করে অ্যাপ্লাই করতে হবে? এই বিষয়টা এখনও পুরোপুরি ক্লিয়ার নয়। তাই আপনাদের কাছে রিকোয়েস্ট, সোশ্যাল মিডিয়ার ফেক নিউজ বা গুজবে একদম কান দেবেন না, শুধুমাত্র ভেরিফাইড সরকারি পোর্টালেই চোখ রাখুন। আজকের এই ডিটেলড লাইভ রিপোর্টটা শেষ করার আগে একটা বিশাল বড় প্রশ্ন কিন্তু থেকেই যায়। নতুন সরকারের এই ৩,০০০ টাকার ভাতা কি অবিলম্বে শুরু হবে, নাকি আমাদের রাজ্যের যুব সমাজকে আরও একবার নতুন করে সেই আবেদনের লম্বা লাইনে গিয়ে দাঁড়াতে হবে? আপনাদের কি মনে হয়? এর অফিসিয়াল আপডেট আসা মাত্রই সবার আগে সঠিক খবরটা আমরা আপনাদের কাছে নিয়ে আসব। আজকের এই বিশেষ লাইভটি এতক্ষণ ধরে দেখার জন্য আপনাদের সবাইকে অসংখ্য ধন্যবাদ। সব খবরের একেবারে সঠিক বিশ্লেষণ পেতে মহাকালকি সমাচার চ্যানেলটি অবশ্যই লাইক করুন এবং সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকুন। ভালো থাকবেন। নমস্কার।